প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সাথে আজকে আমি একটু ব্যতিক্রমধর্মী একটি ক্লাস নিতে যাচ্ছি। সেটা হচ্ছে, প্রথমে তোমাদের একটা গান শোনাবো, তোমরা সবাই এই গানটি উপভোগ করো। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না গো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি পোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না রে বুঝিয়া মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। খোকারও হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার 60, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আজকের এই গানটা আসলে খুবই হৃদয় বিদারক। আজকে তোমাদের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সত্যি এটা আমাদের জন্য খুবই স্পর্শকাতর একটা বিষয়। আসো আজকের ক্লাসে আমরা আসি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা আজকে তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করছি। তার আগে আমি একটু আমার পরিচয় দিই। আমি পীযূষ কান্তি শীল, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। তোমরা নিশ্চয়ই আমাদের প্রতিষ্ঠানের সুন্দর একটা গেট উপভোগ করছো, তোমরা দেখছো। আমরা এরপরেই তোমাদেরকে আমরা কয়েকটা ছবি দেখাবো, যে ছবিগুলো দেখে তুমি বুঝতে পারবে আজকে আমরা আসলে কি পড়াবো। তার আগে আমি একটু বলি পাঠ পরিচয় ক্ষেত্রে, যে আমরা দ্বাদশ শ্রেণী দ্বিতীয় পত্রের 2য় অধ্যায়ের শেষ টপিকসটা নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা কয়েকটি ছবি দেখো, একটা গান উপভোগ করেছো, এখন ছবিগুলো দেখো। একটু দেখলে তুমি বুঝতেই পারছো যে আজকে আমি পড়াতে চাচ্ছি যে প্রবীণ সমাজ কল্যাণ।
তোমরা খেয়াল করে দেখবা মানুষের কিছু জীবনব্যাপী কয়েকটি ভাগে ভাগ করা হয় মানুষকে। তার মধ্যে প্রথমেই যদি আমি বলি যে শিশুকাল, তারপরে কালকে আমি যদি বলি তাহলে দেখবা যে আমরা কৈশোরকাল বলি, কৈশোরের পরে আমরা যৌবনকাল বলি, যৌবনের পরেই হচ্ছে আমরা পৌরত্বে পৌঁছাই, তার পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে বৃদ্ধকাল। আসো আজকের এই পাঠ থেকে আমরা যে বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত জানতে পারবো সেই বিষয়গুলি হচ্ছে এরকম। প্রবীণ কারা তা বলতে পারবে তোমরা এখন, প্রবীণ কল্যাণ ধারণা ব্যাখ্যা করতে পারবে, এবং এখান থেকে তোমরা যে জিনিসটি পাবে যে একজন সমাজকর্মী প্রবীণদের জন্য কি কি কাজ করতে পারে সেই বিষয়টি সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে। এখন আসো প্রথমেই আমাদের জানা দরকার প্রবীণ বলতে আমরা কাদেরকে বুঝি। দেখো বাংলাদেশে জাতীয় প্রবীণ নীতি আছে, সেই নীতি অনুযায়ী 60 বছর বা তরুদ্ধ ব্যক্তিকে আমরা প্রবীণ বলি। এক কথায় আমরা 60-এর উপরের যে ব্যক্তিগুলো তাদেরকেই আমরা সিনিয়র সিটিজেন বলি বা প্রবীণ ব্যক্তি বলে আখ্যায়িত করে থাকি। তোমরা দেখতে পাবে এখানে প্রবীণদের সংজ্ঞা দিতে গিয়ে সমাজ কল্যাণের ক্ষেত্রে যে জিনিসটা হয়, সমাজ কল্যাণের ধারণা অনুযায়ী প্রবীণ সমাজ কল্যাণ বলতে আমরা যে বিষয়টিকে বুঝি সেটা হচ্ছে প্রবীণদের নিয়ে যে সমাজ কল্যাণের যে পদ্ধতিগুলি কাজ করে সেটাকেই আমরা একত্রে বলি হচ্ছে প্রবীণ সমাজ কল্যাণ। এখানে দেখো সমাজকর্ম অভিধানে একটা সংজ্ঞা দেওয়া আছে, আমি বাংলাতে পড়ছি এটা, সেটা দেখো প্রবীণ হলো সমাজকর্ম অনুশীলনের বিশেষায়িত শাখা, যাতে প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণে সমাজকর্মের জ্ঞান, নীতি, দক্ষতা ও কৌশল এবং পদ্ধতির প্রয়োগ করা হয়ে থাকে, যে পদ্ধতির মাধ্যমে আমরা প্রবীণদের জন্য কল্যাণ করে থাকি। প্রবীণদের জন্য যে সকল কর্মসূচিগুলো আমরা গ্রহণ করি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এটা সরকারিভাবে আমরা যেটা করে থাকি, যেমন কেউ যদি চাকরি অবসরে যায় চাকরির পর, তখন সরকারিভাবে তাদেরকে যে সকল সাহায্য সহযোগিতাগুলো করা হয় সেটা এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে প্রথমেই আসো পেনশন, গ্র্যাচুইটি, অবসর ভাতা, বয়স্ক ভাতা, আবাসিক সুবিধা এবং বৃদ্ধ নিবাসের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এটা গেল সরকারিভাবে। বেসরকারিভাবেও অনেক প্রোগ্রাম হাতে নিয়েছে এখন, সেটা হচ্ছে যে বৃদ্ধাশ্রম। বেসরকারি বেশ কিছু প্রোগ্রামের মধ্যে বৃদ্ধাশ্রম একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে অবহেলিত বয়স্ক ব্যক্তিরা এখানে আশ্রয় লাভ করে থাকে। বর্তমান সরকারও এগুলি ছাড়াও বেসরকারি কিছু মানুষদের জন্য যারা কোনোদিনই চাকরি বাকরি করেনি তাদের জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। তোমরা জানো যে বৃদ্ধদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে, বয়স্ক যারা সিটিজেন আছে তাদেরকে বিভিন্ন সময় কার্ডের মাধ্যমে তাদের সাহায্য সহযোগিতা করা হয়, উৎসবের জন্য উৎসবের সময় তাদেরকে সাহায্য সহযোগিতা করা হয়। এভাবেই সরকারও চাচ্ছে সকল মানুষকে সামাজিক নিরাপত্তার মধ্যে নিয়ে এসে প্রবীণদের জন্য কিছু করার। তো সেই ক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখবে আমরা যে কাজগুলো করি, এখানে খেয়াল করে দেখো একটা ডায়াগ্রাম দেওয়া আছে যে সমাজকর্মীরা কাজ করে প্রবীণদের উদ্দেশ্যে এবং ধর্মীয় অনুভূতির মাধ্যমে এই কাজগুলা সাধারণত করা হয়ে থাকে। আমরা এখন আসব একজন সমাজকর্মী কিভাবে প্রবীণদের জন্য কাজ করে থাকে। প্রথমেই যে জিনিসটা আসবে সেটা হচ্ছে পরিবর্তন আনয়নের জন্য আমরা চেষ্টা করি। পরিবর্তন বলতে এখানে দুই ধরনের পরিবর্তন, এক সামাজিক পরিবর্তন, সমাজের মানুষের চিন্তা চেতনার কিছু পরিবর্তন, আরেকটি হচ্ছে বয়স্ক ব্যক্তিদের যে চিন্তা চেতনা আছে সেখানেও কিছু পরিবর্তন আনার জন্য। কিভাবে? যেমন বয়স্ক ব্যক্তিরা বর্তমান সমাজের সাথে বা প্রগতিশীল সমাজের সাথে তারা অনেক সময় খাপ খাওয়াতে পারে না, এটা তাদের জন্য একটা ব্যর্থতা। সেই জায়গাটিকেও তাদেরকে আমরা মোটিভেশনের মাধ্যমে এমন একটা অবস্থা তৈরি করতে পারি যাতে করে তারাও এই নতুন প্রজন্মকে মেনে নিতে পারে এবং নতুন প্রজন্মও যেন তাদের সাথে ভালো বিহেভ করে, সেই ব্যবস্থাগুলো করা। আরেকটা হচ্ছে মানবতা বোধকে দর্শন হিসেবে ব্যবহার করা। সেটা হচ্ছে আমরা যদি বিশ্বাস করি যে আমরা সকলেই কিন্তু একসময় প্রৌঢ় হব, বৃদ্ধ হব, এই অবস্থার দিকে চিন্তা করে যদি আমরা কাজ করি তাহলে কখনোই একজন বয়স্ক ব্যক্তির সাথে আমরা খারাপ ব্যবহার করতে পারবো না। অতএব এই বিষয়টা মানবতা বোধের দর্শনটাকে প্রতিষ্ঠিত করা আমাদের জন্য বা একজন সমাজকর্মীর গুরুত্বপূর্ণ ভূমিকা। বিভিন্ন প্রকার প্রচারণা,
তোমরা জানো এখন হচ্ছে প্রচারের যুগ, ইন্টারনেট, ফেসবুক, সেই সাথে রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকায় যদি আমরা বয়স্ক ব্যক্তির জন্য কি করণীয় এই বিষয়গুলো যদি আমরা হাইলাইট করতে পারি, বলতে পারি, তাহলে মানুষ অনেক সচেতন হবে। তোমরা খেয়াল করে দেখবে বর্তমান সরকার কিন্তু একটি বিশাল পদক্ষেপ হাতে নিয়েছে, সেটা তোমরা খেয়াল করে দেখবা। যারা আমরা চাকরিজীবী তাদের বেতনকে এমনভাবে সেট করা হয়েছে যাতে করে তার বৃদ্ধ বাবা মাও এখান থেকে তাদেরকে ভরণ পোষণ করতে পারে। এবং একটা সম্ভবত সামনে একটা আইন আসতে যাচ্ছে যে বাবা মাকে যদি কেউ অবহেলা করে বা তাকে অর্থনৈতিক, সামাজিক বা অন্যান্য সহযোগিতা থেকে বঞ্চিত করে, তাহলে তার বিরুদ্ধেও সরকার কিন্তু ব্যবস্থা নিতে পারবে বা নিবে, এরকম একটা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে খুবই যৌক্তিক একটা পদক্ষেপ বলে আমরা মনে করব। আরেকটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি। অবশ্যই সকলকে, বিশেষ করে সরকারি, বেসরকারি বা সাধারণ মানুষকে এমনভাবেই সচেতন করতে হবে যাতে করে আমরা বৃদ্ধদের জন্য বা বয়স্কদের জন্য কি দায়িত্ব, এই দায়িত্বটা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। আরেকটা হচ্ছে সক্ষমকারীর ভূমিকা। সক্ষমকারীর ভূমিকা বলতে এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে বৃদ্ধ হলেই যে সে অক্ষম এইটা যেন সে কখনোই ফিল না করে। এ কারণে তার সামর্থ্য অনুযায়ী যদি সে কোনো কাজ করতে চায় বা কাজ করতে পারে তাহলে তাকে উৎসাহিত করা উচিত। এবং আমরা সমাজকর্মীরা কি করব, তাকে এমনভাবেই সক্ষম করে রাখবো যাতে করে সে কখনোই যেন মনে না করে যে আমি নির্ভরশীল, অন্যের করুণায় আমাকে বাঁচতে হবে, এই বিষয়টি যেন সে কখনোই মনে না নিয়ে আসে। তার জন্য আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আরেকটা হচ্ছে কাউন্সিলিং বা পরামর্শ দান। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই কাউন্সিলিংটা সকলের জন্য, সেটা হচ্ছে সকল বয়সী মানুষকে এমনভাবে কাউন্সিলিং করতে হবে যাতে করে একজন বৃদ্ধ যখন বাসায় থাকবে তখন যেন সে কখনোই মনে না করে যে আমি নির্ভরশীল, অন্যের মুখাপেক্ষী হয়ে সে যেন না থাকে, সেই ব্যাপারগুলো বোঝাতে হবে। এমনকি ছোট যারা থাকে সদস্য বাসার, তাদেরকেও বুঝতে হবে যে আমার দাদু দিদার জন্য কি করণীয়। এই কাউন্সিলিংগুলো আমরা সাধারণত সমাজকর্মীরা করে থাকি যাতে করে একজন মানুষ সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আরেকটা হচ্ছে ওকালতি। এটা ওকালতি হচ্ছে এরকম একটা বিষয় যেন সকলের সাথে, সকলের বলতে এখানে সমাজের মানুষের সাথে, পৌর ব্যক্তির সাথে, বৃদ্ধ মানুষের সাথে এবং তার পরিবারের সাথে কাউন্সিলিং এর মাধ্যমে বা ওকালতির মাধ্যমে যেন সে সুন্দর জীবনযাপন করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করা। আসো আমরা এখন যে জিনিসগুলো দেখলাম এখানে আমরা যদি রিয়েলাইজ করি পুরাটা, তাহলে জিনিসটা হবে এরকম যে আমরা প্রবীণ কাকে বলে এটা জেনেছি, প্রবীণ সমাজ কল্যাণ কি এটা জেনেছি, একজন সমাজকর্মীর কি করণীয় বা তার কাজগুলো কি সেটা আমরা বুঝেছি। এখন আসো আমরা যদি ছোট্ট একটা কাজ করি তাহলে হচ্ছে এখানে দলীয় কাজ করার কোনো সুযোগ নেই, তারপরেও আমরা যদি কাজ করি সবাই মিলে তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে যে প্রবীণ কল্যাণ সম্পর্কে আলোচনা করো এবং এর উপর একটা প্রতিবেদন তৈরি করো। এখন দলীয়ভাবে দরকার নাই, তোমরা বাসায় বসে বসে একটা সুন্দর প্রতিবেদন লিখবা যার মাধ্যমে প্রবীণদের উন্নয়নের জন্য আমরা কোনো ভূমিকা রাখতে পারি। এখন তোমরা দেখেছো আমরা অনেকগুলো কথা বললাম এখানে, এটার মধ্যে থেকে তোমাদের মনে হয়তো অনেক প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নগুলা তোমরা খাতায় লিখে রাখবা, প্রয়োজনে আমার সাথে টেলিফোনে এবং ভাইবারে যোগাযোগ করবা। আমরা চেষ্টা করব এই প্রশ্নের উত্তরগুলো দেওয়াতে। তোমরা খেয়াল করে দেখো তোমাদের বইয়ের পিছনে এরকম এখানে কিছু মডেল প্রশ্ন দেওয়া হয়েছে, এরকম কিছু প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলো তোমরা বাসায় অনুশীলন করবে এবং তোমরা যদি কোনো সমস্যায় পড়ো তাহলে আমার সাথে কথা বলবে, আমরা তোমাদের চেষ্টা করব এই সমস্যাগুলো দূর করার জন্য। তোমরা বাড়িতে বসে যে কাজটি করবে সেটা প্রবীণ কল্যাণ সম্পর্কিত যাবতীয় সৃজনশীল প্রশ্নগুলা পড়বে এবং আগে যে বললাম যে একটা রচনামূলক প্রশ্ন তোমরা রেডি করবে, রচনামূলক না, এটা হচ্ছে একটা প্রতিবেদন রেডি করবে, তাতে করেই তোমরা এই অনুশীলনীর সবকিছু সঠিকভাবে বুঝতে পারবে। এখানে তোমাদের নতুন একটা ধারণা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৃদ্ধদের জন্য প্রচুর উন্নয়নমূলক বা নিরাপত্তামূলক কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতা অনুযায়ী বর্তমান সরকার বৃদ্ধদের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে যা প্রশংসার দাবিদার। তো তোমরা বুঝতেই পারছো আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বললাম সে বিষয়টি খুবই সেন্সিটিভ একটি বিষয়। তোমাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে
আজকের ক্লাস শেষ করছি। সবাইকে নিরন্তর ধন্যবাদ।